সবাইকে স্বাগত জানাই আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে। নমস্কার, আমি তানিশা। এক্সেলার বুকস থেকে আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমি এগিয়ে নিয়ে যাব। আপনারা অনেকেই জানেন যে এক্সেলার বুকস থেকে সদ্য প্রকাশিত হয়েছে বাংলা গল্প সংকলন সত্যি হলো গল্প। এই বইটির লেখক সৈকত চৌধুরী আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। বইটির সম্পর্কে কিছু কথা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে বিভিন্ন ঘটনার সম্মুখীন হই। খুবই সাধারণ ঘটনা, যা আমরা চারপাশে চেনা অচেনা বিভিন্ন মানুষের সাথে ঘটতে দেখেছি। তাই এই গল্পগুলিতে উঠে এসেছে। কিছু ঘটনা আমাদেরকে কাঁদিয়েছে, কিছু ঘটনা আমাদেরকে হাসিয়েছে। সেরকমই নানা ঘটনা থেকে উঠে এসেছে এই 22টি গল্প। বাস্তবের সাথে কিছু কল্পনা মিশে হয়েছে এই আখ্যান গল্পগুলি। তাই সত্যি এবং কল্পনা মিশেই হয়েছে সত্যি হলো গল্প। এবারে চলে আসি লেখক সৈকত চৌধুরী সম্পর্কে কয়েকটি কথা বলতে। লেখক সৈকত চৌধুরীর জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায়। তেনার লেখাপড়া হাতে খড়ি কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। এরপর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং নার্সিং মঞ্জুরি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। টেলিকম এবং আইটি সেক্টরে 20 বছরের অভিজ্ঞতা নিয়ে সৈকত বাবু দেশে ও বিদেশে একাধিক সিনিয়র পদে কাজ করেছেন। বর্তমানে তিনি কলকাতায় এরিকসন সংস্থার কর্মরত। এছাড়াও দক্ষিণ কলকাতার হোলি মিশন স্কুলের বোর্ড মেম্বারের দায়িত্ব তিনি বহল রয়েছেন। আচ্ছা, সৈকত বাবু, আমরা দেখতে পারি আপনার বই থেকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনি লিখেছেন। হ্যাঁ। তো কি এমন অভিজ্ঞতা আপনাকে মানে এই বইটি লিখতে অনুপ্রেরণা দিয়েছে, সেটা যদি একটু জানান আমাদের দর্শকদেরকে। দেখুন, এই গল্পগুলোর সূত্রপাত আসলে আমার জ্যেষ্ঠ পুত্র, আমার বড় ছেলের জন্মের পরে। তো ওর জন্ম হয়েছিল 10 বছর আগে। তো আমি এটা বলবো না যে তখন থেকেই আমি কোনো আহ, ধরুন বই লেখার জন্য এই ধরনের কোনো গল্প বানাচ্ছি, তা নয়। যেটা হয়েছিল, ওর জন্মের পরে ওর যেরকম হয় সব ছোট বাচ্চাদেরই, খাওয়ার সময় অনেক অনেক ধরনের ওর মানে অসুবিধা হতো। তো তখন একভাবেই ওকে শান্ত করা যেত, সেটা যদি আমি গল্প বলতাম। তো সেই থেকে আমি গল্প বলা শুরু করি। প্রথমে নানান ধরনের ফিকশন বলতে শুরু করি, কিন্তু কিছুদিন পর থেকে সে আর ফিকশনের গল্পগুলো শুনতে চায় না। বলে, না, আমার চারপাশে যারা আছে তাদেরকে নিয়ে তুমি কোনো গল্প বলো। এবার প্রথম প্রথম কি করতাম, চারপাশে যারা ওর চেনাশোনা যারা আছে তাদেরকেই আমি কোনো ফিকশনাল গল্পের মধ্যে তাদের ক্যারেক্টার গুলোকে ঢুকিয়ে গল্প বলতাম। কিন্তু তাদের যে মুশকিলটা হতো, সে মাঝে মধ্যেই মানে আমাদের চারপাশে যে চেনাশোনা লোক যারা আছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতো, বাবা তোমার নামে এই বলেছে, বাবা তোমাকে এই করেছে। তো তাতে যেটা হতো, তো তা আমি একটা মানে অপ্রস্তুত অবস্থায় পড়ে যেতাম। তারা এসে জিজ্ঞেস করতো, কিরে তুই এরকম ভাবে আমার নামে কি বলেছিস? হ্যাঁ, যদিও বুঝতে পারছি ফিকশন, তখন থেকে আমি ভাবলাম, না, আর আমি বানিয়ে বানিয়ে গল্প বলবো না। তার থেকে আমি তাদেরকে নিয়েই গল্প বলবো। তো আমার চারপাশের লোকজনকে নিয়েই গল্প বলবো, কিন্তু যে গল্পগুলো বলবো সেগুলো যেন সত্যি গল্পই হয়। তো সেই থেকেই আমি চারদিকের চারপাশে যখনই আমি কোথাও যাই বা আমি থাকি, আমি চেষ্টা করি চারদিকে কি হচ্ছে না হচ্ছে সেগুলোর ব্যাপারে ভালো করে দেখার বা সেগুলোকে অবজার্ভ করার। তো সেইখান থেকে কিন্তু আমি অনেক রসদ পেয়ে যাই। তো আমার গল্পগুলো যদি পড়ে দেখেন, দেখবেন কোনোটাই কিন্তু মানে অবিশ্বাস্য কোনো ঘটনা নয়, খুব সাধারণ ঘটনা, আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা। সেগুলিকেই আমি একটু কল্পনার দিয়েছি, অবশ্যই কিছু অল্প কল্পনার আশ্রয় নিয়েছি, একটু কিছু অতিরঞ্জিত করেছি যাতে ব্যাপারটা মনোগ্রাহী হয়। কিন্তু ঘটনাগুলো কিন্তু খুবই মানে সত্যিকারের হওয়া ঘটনা এবং ফিজিবল ঘটনা, অবিশ্বাস্য কিছু নয়। এবং আমি চেষ্টা করেছি, ধরুন অনেক ঘটনাই ঘটে, কিছু কিছু মানে জাস্ট কোনো তাতে কোনো মেসেজ থাকে না, তাতে ধরুন শুধু মজার হিসেবেই আমি সেটাকে বলতে পারি। কিন্তু আমি চেষ্টা করেছি আমার চারপাশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে থেকে এমন ঘটনাগুলোকেই আমি বেছেছি যেগুলোর থ্রুতে আমি লোকজনকে কোনো একটা সোশ্যাল মেসেজ দিতে পারি। যে হয়তো দেখবেন প্রত্যেকটা গল্পতেই শেষে কোনো না কোনো একটা সোশ্যাল ইভিল যেটা আছে, বা আমাদের চারপাশে হয়ে চলা কোনো না কোনো মানে আহ, যেগুলো অনৈতিক, বা অনৈতিক শুধু বলবো না, সোশ্যাল ইভিলই বলবো, সেগুলোকে আমি টার্গেট করতে চেয়েছি। তো যাতে আমার গল্পগুলো মনোগ্রাহী হয়, লোকে পড়ে আত্মস্থ করতে পারে, হ্যাঁ, নিজেরা বুঝতেও পারে যে এটা কোনো একটা ফিকশন নয়, এটা সত্যিকারেরই হতে পারে সম্ভব।
এবং তার সাথে একটা সোশ্যাল মেসেজও ওনারা পান, মানে প্রত্যেক পাঠকরা পান, হুম, যেন আমরা একটু অন্যভাবে জিনিসগুলোকে দেখার চেষ্টা করি, বা অন্য কোনোভাবে আমরা নিজেদের আচরণ বদলানো বলতে পারে, বা নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করতে পারি, যাতে সবাই মোটামুটি সবাই যেন ভালো থাকে। তো এটাই আমার মূল উদ্দেশ্য ছিল। আচ্ছা, বেশ। আমরা একটু আগে জানলাম যে আপনি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট এই ফিল্ডে আপনি কর্মরত গত 20 ইয়ার্স, মানে 20 বছর ধরে। তো আপনি কিভাবে এই লেখালেখির দুনিয়াতে এলেন? আম, আপনাকে যেটা বলছিলাম যে এই গল্পগুলোর তো আমি ওই আহ, গল্পর সূত্রপাত তো সেই 10 বছর আগে, হ্যাঁ। হুম, হুম, তো তখন থেকেই আমি চারদিকে চারপাশে যে অবজার্ভ করতাম, যা হুম, করতাম, সেগুলোকে আমি নোট ডাউন লিপিবদ্ধ করতাম। হুম, এরপর মোটামুটি ধরুন যখন থেকে আমার ছেলে একটু বড় হয়ে গেল, বা আমার আমি যখন একটু ফেসবুক বেশি করতে শিখলাম, হুম, তখন থেকে মাঝে মধ্যে এই ধরনের নানান ধরনের যে ঘটনাগুলো ঘটে গেছে আমার সাথে, সেগুলোকে আমি একটু অতিরঞ্জিত করে, একটু মনোগ্রাহী করে আমি হুম, ফেসবুকে পোস্ট করা শুরু করলাম। আচ্ছা। তো তাতে দেখলাম বেশ অনেকেই মানে সেগুলোকে দেখেছে পরে, হুম, অনেক জায়গায় সেগুলো ফরওয়ার্ডও হয়েছে, হুম, এবং সেগুলোকে অনেকে অ্যাপ্রিসিয়েটও করেছে, মানে তাদের ভালো লেগেছে এই ব্যাপারগুলো। এবং যেহেতু যেটা বলছিলাম আপনাকে, যে যেহেতু আমি কোনো না কোনো সোশ্যাল মেসেজকে ধরার চেষ্টা করেছি, হুম, হুম, হয়তো সেই কারণেই অনেকেই তার সাথে নিজেদেরকে মানে এই কানেকশনটা ফিল করতে হুম, পেরেছে। হুম, তো তারপরে এক আম, আমি লুসি অ্যান্ড দ্য ট্রেন এই হুম, বইটির ট্রান্সলেশন, হুম, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন আমি হুম, করেছিলাম। তো সেই ট্রান্সলেশনের সেই বইয়ের যে বুক লঞ্চ অনুষ্ঠানে, সেখানে আমার সাথে এক্সেলার বুকস এর সুদীপ্ত ওনার আলাপ হয়। হুম, হুম, তো কথায় কথায় আমি ওনাকে বলেছিলাম যে আমি এরকম নানান ধরনের ফেসবুকে পোস্ট লিখে থাকি। তখন আমার আরেক বন্ধু ছিলেন, আনন্দিত ছিল, হুম, সুশ্রুত ছিল। তারাও বললেন যে হ্যাঁ, সৈকতের লেখাগুলো পড়তে ভালো লাগে। তো আমাকে আপনার সুদীপ্ত মানে কথাছড়ি বলল যে আপনি একটু গল্পগুলো পাঠিয়ে দিন। দেখুন না, যদি আমাদের ভাল লাগে তাহলে হয়তো আমরা এগুলো নিয়ে কিছু হুম, করতে হুম, পারি। তো আমি সেই কিছু গল্প যেগুলো আমি লিখেছিলাম, তার মধ্যেই বাছাই করা 10-15টা গল্প আমি হুম, সুদীপ্তকে ফরওয়ার্ড করি। হুম, হুম, তো আমার লেখাগুলো পড়ে ওনার মনে হয় যে না, এগুলো সত্যি হয়তো বই আকারে প্রকাশ করার মতন উপযোগী। হ্যাঁ, অবশ্যই মানে আ ব্যাপারগুলো র ভার্শনে ছিল। হয়তো হুম, একটু সম্পাদকীয় করতে হয়েছে, অনেক কিছু এডিটোরিয়াল এডিট করতে হয়েছে, সেগুলো তো আছেই। হুম। আ তো সেই সাপোর্ট গুলো তো অবশ্যই পেয়েছি। বাট সেখান থেকেই এই বই প্রকাশের ভাবনা চিন্তা শুরু, এবং সেখান থেকেই এই যাত্রাটা শুরু। বাহ! খুব ভালো। তারপরে আপনার বইটার মধ্যে আমরা দেখতে পাই যে অনেক রকম সত্যিকারের ঘটনা মিশে আছে, তার সাথে কিছু কল্পনাও আছে। তো আপনি এই যে এই যে ভিন্ন দুটো প্রকৃতির যে জিনিস, সত্যি এবং কল্পনা, এই দুটোকে আপনি কিভাবে মেলালেন আপনার লেখার মধ্যে? দেখুন, ঘটনাগুলো যেগুলো দেখেছেন প্রত্যেকটা কিন্তু সত্যি। মানে হুম, হয় সেটা হয় আমি চাক্ষুষ করেছি, বা হয় আমি সেখানে প্রেজেন্ট ছিলাম, কিংবা হয়তো আমি ঘটনাটা শুনেছি এমন লোকেদের থেকেই, আহ, মানে যারা হয়তো ঘটনাটা ঘটিয়েছেন, বা যারা ওই ঘটনাগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, হুম, তাদের থেকেই ঘটনাগুলো আমি শুনেছি। তো এই গল্পগুলোকেই আমি সিলেক্ট করেছি। তো এবার যদি বলেন যে কল্পনাটা কোথায় এখানে, হ্যাঁ, প্রথমত নামগুলো আমি চেঞ্জ করেছি। কারণ সবার থেকে এখানে যেহেতু অনেকগুলো গল্প আছে, অনেক ধরনের ক্যারেক্টার আছে, আমি যদি তাদের সত্যিকারের নাম প্রকাশ করতে হলে সবার থেকে আমাকে আলাদা করে পারমিশন নিতে হতো। তো সেটা একটা লম্বা প্রসেস, আমি তার মধ্যে দিয়ে যেতে চাইনি। আমি সবাইকে মোটামুটি জানিয়েছিলাম, দেখুন আমি ফেসবুকে এরকম লেখালেখি করি, আপনাদের নাম বদলে আমি লিখলে কি আপনাদের আপত্তি আছে? তো তাতে সকলেই বলেছে না, কোনো অসুবিধা নেই। তো কল্পনার এক হচ্ছে নামের জায়গাটা, আমি সেখানে আমি নামগুলো সবই আসল নাম কারোরই ব্যবহার করিনি। হুম, আর তারপর ধরুন ঘটনার মধ্যে কিছু কনভারসেশন বলুন, কিছু হুম, ডায়ালগস বলুন, হুম, যেগুলো আমি একটু অতিরঞ্জিত করেছি, হ্যাঁ, যেগুলো ইন্ট্রোডিউস করেছি, যাতে ব্যাপারটা আরেকটু মজাদার হয়, হুম, বা যাতে হয়তো যে সোশ্যাল ইভিল গুলো আমি যেগুলো বলছি, হুম, যেগুলোকে আমরা টার্গেট করতে পারি, হুম। সেগুলোর ব্যাপারগুলো যেন আরো খোলসা হয়। তো এই জায়গাগুলোতেই আমি কল্পনার আশ্রয়টা নিতে বাধ্য হয়েছি। আচ্ছা। আর আমরা আরো দেখতে পাই যে আপনার বইয়ের যে গল্পগুলি সেগুলো খুব আহ বেশ হালকা মেজাজে, বেশ ভালো, বেশ মজার আর কি। তো আপনার কি ওই মজার বিষয় বেশি আপনার লেখালেখি করতে ভালো লাগে? মানে একটুখানি কমিক ধরনের বিষয় আপনার বেশি লেখালেখি করতে ভালো লাগে, হালকা দেখুন মেজাজে? আজ, হ্যাঁ আমি বলছি, দেখুন আমার এছাড়াও আমি অন্য ধরনের গল্প লিখেছি, তাতে ক্রাইম ফিকশন আছে। হুম, হুম, কিন্তু আমি প্রথম আমার যে গল্পটা, সেটা আমি ক্রাইম ফিকশন দিয়ে শুরু করতে চাইনি। তার কারণ আজকে যদি আপনি দেখেন,
গল্পের বই বলুন, আপনি সিনেমা বলুন, ওটিটি ওয়েব সিরিজ বলুন, সব জায়গাতেই এই ক্রাইম ফিকশন জনারের ভীষণ রমরমা। একদম। এবং যদি আপনি বাংলা বইও দেখেন, আপনি যদি ১০টার মধ্যে ৭টা বা ৮টাই দেখবেন, হ্যাঁ, আপনি কিন্তু বেশিরভাগই থ্রিলার বা হ্যাঁ, ক্রাইম ফিকশন। বা সাসপেন্স এসব। তো এই যে এই যে স্যাটায়ার বলুন, সার্কাজম বলুন, হুম, বা ওই একটা সোশ্যাল মেসেজ নিয়ে হুম, একটা কৌতুকময় গল্প বলুন, হুম, এই ঘটনাটা আজকাল কিন্তু খুব কমে গেছে। হুম, আগেকার দিনে আমরা ধরুন শিবরাম চক্রবর্তীর হুম, আমরা দেখা পেতাম, হ্যাঁ? হুম, মানে গল্পগুলো পেতাম, বা হুম, তারাপদ রায়, বা হচ্ছে আপনার ইভেন সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল লোহিতের গল্পগুলো, হুম, সন্দীপ চট্টোপাধ্যায় তো আছেন। হুম, তো এনাদের গল্পগুলো আমরা তখন কিন্তু এই ঘরানার কিন্তু লেখক মানে পাঠক ছিল, হুম, লোকে কিন্তু গোগ্রাসে পড়তো এবং সেগুলোর নামও করতো। তো আজকে আমি যখন বইমেলায় যাই বা কোথাও যাই, আমি কিন্তু সেই ঘরানার গল্প খুবই কম পাই, মানে হুম, নতুন লেখকদের থেকে। একদম তাই। বেশিরভাগই যদি আমাকে নিতে হয়, মেইনলি পুরোনো এনাদের হুম, লেখাগুলোকেই হুম, আমাকে হুম, নিতে হয়। তো সেইখান থেকে আমার মনে হয়েছে যে আমি ওই ক্রাইম ফিকশন ঘরানা যে জনারে সবাই লেখেন, আমি সেখান থেকে একটু আলাদা হয়ে যেতে চাই। এবং যেহেতু এই গল্পগুলো আমার রেডি ছিল মোটামুটি, হুম, তো সেই জন্যই আমি এটা নিয়ে এগোবো ঠিক করলাম। হুম, তার সাথে আরেকটা কথা বলতে পারি, মানে আরো একটা কি কারণে আমি ইনফ্লুয়েন্সড হয়েছি, ধরুন আমি প্রচুর ওয়েব সিরিজ দেখি। হুম, তো এই যেটা বলছিলাম, ওয়েব সিরিজের চারদিকে এত ক্রাইম ফিকশন, থ্রিলার, তার মধ্যে হঠাৎ করে যখন আপনি রাজু হিরানির কোনো সিনেমা হুম, দেখেন, হ্যাঁ, বা পঞ্চায়েত টাইপের হ্যাঁ, যখন কোনো সিরিজ দেখেন, একটা মুক্ত ফ্রেশ হাওয়ার হুম, মতন, মুক্ত হাওয়ার মতন কিন্তু আপনার একটা লাগে। হুম, আমি সেই জিনিসটাকে দিতে চাইছি পাঠককুলকে, যে এই ক্রাইম ফিকশন, এই নানান ধরনের থ্রিলার, হুম, ঐতিহাসিক গল্প, এগুলোর মধ্যে থেকে আমি এই ঘরানাটাকে এই জন্যই সিলেক্ট করেছি, যাতে এই গল্পগুলো পড়ে পাঠককুল হো হো করে হাসবে না হয়তো, হুম, কিন্তু যেন মজা পায়, যেন একটা ওই সোশ্যাল হুম। অ্যাওয়ারনেসটা হয়, এবং তার সাথে ব্যাপারটা যেন একটু অন্যরকম, একটু মুক্ত হওয়ার মতন ফিলিংটাও আসে সবার মধ্যে। তো সেই ভেবেই আমার এই গল্পগুলোকে সিলেক্ট করা। আচ্ছা, আপনি একটু আগে বললেন সোশ্যাল ইভেল এর ব্যাপারে এবং সোশ্যাল অ্যাওয়ারনেস এর ব্যাপারে, যেটা আপনার বইতে আমরা দেখতে পাই। তো একটা বা দুটো ঘটনা আপনি বলতে পারেন কি রকম মেসেজ বা কি রকম আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস আমাদের পাঠকদেরকে দিতে চাইছেন? নিশ্চয়ই। একটা কোন গল্প আহ, থাকলে আপনি এক বলুন। হ্যাঁ, একটা আমার গল্প দেখবেন, গল্পটি হচ্ছে মেয়ে চাই গল্পটি। হুম, তো এই মেয়ে চাই গল্পটিতে মানে যেটা আমি হিট করতে গেছি, সেটা হচ্ছে হয়তো কলকাতায় বা বাংলায় আমাদের মধ্যবিত্ত সমাজে হয়তো এই প্রবলেমটা এখন আর আগের মতন নেই। কিন্তু আপনি যদি বাংলার বাইরে যান, আহ, বিশেষত আপনি ওই আপনার ইউপি, বিহার এই অঞ্চলগুলোতে, কিংবা দক্ষিণ ভারতেও আপনি এখনো দেখবেন, তো ওখানে কিন্তু যখন সন্তান হওয়ার সময়, বা রাজস্থান এরিয়াতে দেখবেন সন্তান হওয়ার সময় কিন্তু পুত্র সন্তান চাওয়ার মেন্টালিটি লোকজনের মধ্যে প্রচন্ড বেশি। এখনো কন্যা সন্তান হলে ওদের মধ্যে অনেক কিছু, অনেক ধরনের ফিলিংস কাজ করে, যে ভবিষ্যতে আমাকে হয়তো ওই ডাউরি দিতে হবে, বা মানে ওনারা তো যেহেতু অন্য বাড়িতে বিয়ে হয়ে যাবে, বাড়িতে থাকবে না, তাই ওদের পড়াশোনার পেছনে যে খরচাটা করব সেটা আমার অ্যাকচুয়ালি হুম, কোনো কাজে লাগবে না, এই ধরনের মেন্টালিটি আমি কিন্তু এখনো দেখতে পেয়েছি হুম, যখন আমি নানান ধরনের লোকজনের সাথে কথা বলেছি। হুম, যেহেতু কাজের সূত্রে আমাকে নানান জায়গায় ঘুরতে হয়েছে, এবং আমি লোকজনের সাথে গল্প টল্প করি, আমি এই ব্যাপারগুলো অনেকটাই ফেস করেছি। তো সেইখানে যখন আমি এই যে গল্পটা লিখেছি অনি বলে ছেলেটি, তার সত্যিকারের নামটাই মানে বলতেই পারি, তার সত্যিকারের নামও অনিরুদ্ধ, কারণ এখানে তো সে খারাপ কিছু করেনি, বরং ভালোই বলেছে। তো তার সাথে যখন আমি গল্প করার সময় একদিন কিন্তু সত্যিই আমাকে এই কারণগুলো বলেছিল, যে ও যখন বলেছিল, আমি কথা কথা জিজ্ঞেস করেছিলাম, কি তোর শুনছি তোর তো ওয়াইফ ইজ এক্সপেক্টিং, তো তোর কি কোনো ইচ্ছে আছে এরকম মেয়ে বা ছেলে? ও আমাকে সবাই বললো এই মেয়ে চাই। বললাম বাহ, কেন? তাতে আমি ভেবেছিলাম যে বাবারা ইউজুয়ালি মেয়েদের খুব প্রিয় হয়, তো মেয়েদের সাথে কানেকশনটা বাবাদের বেশি হয়, হুম, সেটা বলবে। কিন্তু ও আমাকে তার কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যাসপেক্ট নিয়ে বলল, যে দেখ, মেয়ে হলে আমাকে পইতে, দেখো মেয়ে হলে আমাকে কোনো পইতে করতে হবে না, হুম, আমার কত খরচা বেঁচে যাবে। আমার হচ্ছে যদি হিজড়ারা আসে, যেই শুনবে মেয়ে, তারা হয়তো 20,000-এর জায়গায় 5,000 টাকা চাইবে। আমার তো ফিনান্সিয়াল অনেক লাভ হচ্ছে। লোকে ভাবে ফিনান্সিয়াল কারণেই লোকেরা মেয়ে চায় না, হুম, তারা ছেলে চায়। বাট আমরা যদি দেখি, অ্যাটলিস্ট বেঙ্গলে যদি দেখি, আমরা কিন্তু দেখতে পারি যে মেয়ে হলে কিন্তু ফিনান্সিয়াল লাভটা আরো বেশি। হুম, তো ইমোশনাল কানেক্ট ব্যাপারটা ছেড়েই দিয়ে, ওর যে ফিনান্সিয়াল কারণ থেকে ও যে মেয়ে চাই হুম, ব্যাপারটা করেছে, আমি সেটাকে ফোকাস হুম, করতে চেয়েছি। যে যারা ধরুন ইমোশনাল ব্যাপারটা বোঝো না, তারা যদি এই গল্পটা পড়ে এই কারণগুলো দেখে, হয়তো তাদের চিন্তা ভাবনা একটু হলেও যদি বদলায়, তাতেই আমার মানে গল্পের সার্থকতা। একদম একদম ঠিক কথা বলেছেন। এটা আমরা সত্যিই দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনে।
এরকম। কিংবা আরেকটা ঘটনা বলতে পারি, হ্যাঁ, ধরুন আম, আম, ছোট ঘটনা দিয়ে শেয়ার করছি। এটা ব্যাঙ্গালোরেই হয়েছিল। তো আমি এবং আমার বন্ধু দুজন একটি রুমে ছিলাম। দুজনেই বাঙালি এবং খুবই ক্লোজ বন্ধু, কলেজের বন্ধু, এবং একসাথে আমরা অফিসেও কাজ করতাম। তো আহ, আমরা ওখানে যখন টিভি টিভি দেখছি, ওই শীতকাল ছিল, একটাই কম্বলের তলায় আমরা দুজন শুয়েছিলাম। তো নিয়ম বিরুদ্ধ, গল্পটার নাম নিয়ম বিরুদ্ধ। তো হঠাৎ করে এক জন টেকনিশিয়ান সে ঠিক করতে এসে আমাদেরকে দেখে ওরা মনে করেছিল যে আমরা বোধহয় আহ, আমাদের গে রিলেশনশিপ রয়েছে। তো তাতে মানে প্রচন্ড খবরদারি, সে এখানে এরকম চলবে না, বেরিয়ে যাওয়া ঘর থেকে, এরকম। তো তখন স্বাভাবিকভাবেই আমরা প্রোটেস্ট করি। আমরা বলতে বাধ্য হই যে এক মানে আমরা তো স্ট্রেট, মানে সে যাই হোক, মানে আমাদের ওরিয়েন্টেশন যাই থাকুক, সেটা কিন্তু কথা নয়। তুমি এসে কাউকে বলতে পারো না, কারোর কিন্তু কেউ কিন্তু তোমাকে কিছু বলতে যাচ্ছে না। এটা, এবং এখানে কিন্তু সুপ্রিম কোর্টের রুল কিন্তু আছে যে এগুলো কোনোটাই কিন্তু নিয়ম বিরুদ্ধ নয়। তারপরেও কেউ এসে কাউকে কিন্তু এভাবে করে ওপেনলি থ্রেট করতে পারে না। তো যাই হোক, এই ব্যাপারটাকে মজাদার আকারে লিখেছি। আমি যখন সে তাকে যখন আমরা আমরা যখন প্রোটেস্ট করতে গেছিলাম, সে আবার ধর্মের কথা বলেছিল, যেমন ধর্মে এরকম নেই। তো আমি তাকে মানে গুগল করে সেই যে ধর্ম, সেই ধর্মের বইতে আবার আমি মানে পাতা বার করে দেখিয়েছি যে তুমি যেগুলো বলছো সেগুলো তো ধর্মে নেই, তুমি আমাকে এইগুলো কি করে বলছো। এবং এগুলো তো সবাই ভিডিও রেকর্ডিং হচ্ছে, আমার অন্য বন্ধুটি ভিডিও রেকর্ডিং করছিল। এগুলো যদি আমি এখন বলি তোমার ম্যানেজারকে, বা সেখানে কি তোমার চাকরি থাকবে বা কিছু থাকবে? তো তাতে সে ভয় পেয়ে যায়, সে নিজের ভুল বুঝতে পারে। তো বলে কি করবো স্যার, আলাম না কিছুই করতে হবে না, বলে যে পিজা খাওয়াতে পারতে, কিন্তু যাই হোক আমরা এখন খেটেই আছি, তাই আপাতত আর কিছু করতে হচ্ছে না, তুমি চলে যাও, কিন্তু নিজের মেন্টালিটিটা চেঞ্জ করো, এই ধরনের ন্যারো মেন্টালিটি নিয়ে তুমি থেকো না। তো এই ব্যাপারগুলোই আমি কিছুটা ধরতে গিয়েছি আমার গল্পগুলোর মধ্যে দিয়ে। বাহ, খুবই ভালো, মানে খুবই মজাদার, তার সাথে একটা একটা সিরিয়াস একটা মেসেজও আমরা পাচ্ছি আপনার গল্পের মধ্যে দিয়ে। হুম, হুম। আচ্ছা, আপনি তো দুটো ঘটনা বললেন আপনার বই থেকে। এছাড়া আপনার কি আর কোনো প্রিয় কোনো গল্প আছে যেটা আপনার খুব কাছে, কোনো গল্প যেটা এই দুটো ছাড়া, বা আপনার খুব কাছের কোনো গল্প যেটা আপনি বারবার ধরে খুব পড়েন? দেখুন, নিজের সন্তানদের মধ্যে তো আর ডিস্টিংগুইশ করা যায় না যে কে একদম। বেশি প্রিয় আর কে কম প্রিয়। তো এটা বলা খুব মুশকিল কোনটা বেশি প্রিয়। তবে যেহেতু আমাদের একটু সময়ের সংকুলান রয়েছে, হুম, তাই এই গল্পগুলোর মধ্যে যে গল্পটা, মানে আমার তো সবকটাই প্রিয়, কিন্তু আমার চারপাশের যারা পড়ে আমাকে বলেছে এই গল্পটা তাদের সবচেয়ে ভালো লেগেছে, হুম, হুম। সেই গল্পটার একটি অংশ আমি তাহলে আপনাদের পড়ে শোনাবো। হ্যাঁ, হ্যাঁ, একদম। যদি সেটা হচ্ছে ভূতর গুতো, এই হুম, গল্পটি। হুম, হুম, ভূতর গুতো। অনেকদিন আগের কথা, আমি তখন ক্লাস 8-এ পড়ি। সকাল সকাল বাড়িতে আগমন ঝন্টুদার। ঝন্টুদা আমাদের পাড়ার ইউনিভার্সাল দাদা। লোকে বলে বড় লোকের বখাটে সন্তান, কিন্তু আমার বেশ লাগতো মানুষটাকে। কেমন যেন টেনিদা টেনিদা হাব ভাব। কাজকর্ম সেরকম কিছু করে না, কিন্তু লোকজনের বিপদ আপদ হলেই বুক চিতিয়ে এসে দাঁড়ায়। যদিও খ্যাংরাকাটি চেহারা, কিন্তু হাব ভাব চলাফেরা সানি দেওয়ালের মতন। সে যাই হোক, সকাল সকাল যখন ঝন্টুদার আবির্ভাব ঘটেছে, তখন নির্ঘাত কোনো গুরুতর ব্যাপার। তবে ঝন্টুদা একা নয় কিন্তু আজ। সঙ্গে আছে একটি মোটাসোটা পাটপাট করে চুল আঁচানো, ভালো মানুষ গোছের চেহারাওয়ালা একটি ছেলে। চোখের তলায় কালি। আমার থেকে 4-5 বছরের বড় হলেও হতে পারে হয়তো। ঝন্টুদা বাড়িতে ঢুকেই আমার চুলে হাত বুলিয়ে বলল, যা মাসিমাকে গিয়ে বল আমি এসেছি, 2 কাপ চা যেন পাঠিয়ে দেয়। আমি নিমেষের মধ্যে এক ছুটে রান্নাঘরে গিয়ে খবরটা পাচার করে ফিরে এলাম। আমাদের তখন একান্নবর্তী পরিবার। ঝন্টু তার গলা শুনে জ্যাঠামশাই বেরিয়ে এলেন বাইরে। কি ব্যাপার ঝন্টু, সকাল সকাল কি মনে করে এদিকে? আমার জ্যাঠামশাই আবার পাড়ায় ডাকসাইটে দাপুটে পুরুষ হিসেবে খুব নামডাক। এককালে দুধে পুলিশ অফিসার ছিলেন। তখন অবশ্য অবসরপ্রাপ্ত। তাও পাড়ার লোকজন বেশ মান্যগণ্য করে। ঝন্টুদা জ্যাঠামশাইকে দেখেই এক লাফে দাঁড়িয়ে উঠে প্রণাম ঠুকলো। তারপরে পাশে বসা ছেলেটাকে ডেকে বলল, ভূত, কাকাবাবুকে প্রণাম করো। ভূত বাধ্য ছেলের মতন সোফা ছেড়ে উঠে সে আদেশ পালন করলো। আরে হয়েছে হয়েছে। অপরিচিত ছেলের থেকে অযাচিত প্রণাম পেয়ে জেঠু একটু বিব্রত। তোমায় তো ঠিক চিনলাম না, কি নাম হে তোমার? কথাটা শুনে ঝন্টুদা যেন লাফিয়ে উঠলো। সে কি কাকু, আপনি ভূতকে চেনেন না? ও তো দেশের গর্ব। জ্যাঠামশাই নিজের অজ্ঞতায় আরো বিব্রত। বয়সের দোহাই দিয়ে সেটা ঢাকার একটা মুনিয়া চেষ্টা করলেন। ইয়ে, বয়স হয়েছে তো, অত খবর টবর রাখি না। তা তুমি পরিচয় করিয়ে দাও ওর সঙ্গে। ঝন্টুদাকে দেখে মনে হলো ঠিক এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। একদম শিকারী বাঘের মতন লাফিয়ে উঠে বলল, একে চিনে রাখুন, এর নাম জয় ব্যানার্জি। গত 3 বছর ধরে অঙ্ক এবং ফিজিক্স অলিম্পিয়াডেও চ্যাম্পিয়ন। সব সংবাদপত্রই তো বেরিয়েছিল। ওরে বাস, এ কি বলে, ম্যাথস ও ফিজিক্স অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন?
কিন্তু সাক্ষাৎ আইনস্টাইন বসে আছে আমার সামনে। ভালো করে তাকালাম ছেলেটার দিকে। সত্যি চোখটা বড় উজ্জ্বল। চোখের তলায় কালিটা নিশ্চয়ই সারা রাত জেগে পড়াশোনা করার ফল। আমারই ভাবনার প্রতিধ্বনি শোনা গেল জ্যাঠামশাইয়ের স্বরে। হ্যাঁ, হ্যাঁ, এবার মনে পড়েছে। কাগজে মনে হয় পড়েছিলাম ওর কথা। সত্যি এরকম একজন জুয়েলকে দেখার সৌভাগ্য তো রোজ হয় না। কি উজ্জ্বল ওর চোখ দুটো, ঠিক যেন ছেলেবেলার নরেনের মতো। না, না, চমকাবেন না। এই নরেন, যার কথা জ্যাঠামশাই বললেন, তিনি কিন্তু পিলে চমকানো, মিত্র ডাক দেওয়া গুজরাটি নরেন্দ্র নন। এই নরেন হলেন আমাদের বাঙালির চিরন্তন আরাধ্য নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ স্বামী বিবেকানন্দ। জেঠু বেলুড় মঠে নিয়মিত যান এবং কথামৃত পড়েন। রামকৃষ্ণ এবং বিবেকানন্দ পুরো গুলে খাওয়া ওনার। বুঝলে ঝন্টু, এরা হলো ক্ষণস্থায়ী প্রতিভা। এদের দরকার সঠিক শিক্ষক, না হলে এই প্রতিভার আগুনে এরা জ্বলে পুড়ে যাবে। নরেনের সৌভাগ্য, তিনি ঠাকুর রামকৃষ্ণ দেবকে পেয়েছিলেন গুরু হিসেবে। জয়কেও কিন্তু খুব বুঝে শুনে চলতে হবে, সঠিক গুরু চয়ন করতে হবে। আনন্দে আবেগে বৃদ্ধের চোখে জল, মুখে শুদ্ধ বাংলা। আমার পুলিশের চক্ষু বুঝলে হে, কাউকে একটিবার দেখেই তার ভেতরটা পড়ে ফেলতে পারি। ওর চোখে আমি যে জ্যোতি দেখতে পাচ্ছি, তা আমি কোনোদিন কারোর চোখে দেখিনি। আমি বলছি শোনো, এই ছেলে একদিন নোবেল জয়ী হবে, বিশ্ববিখ্যাত হবে। এই সময় ঝন্টুদা একটু নড়ে চড়ে বসে বলল, কাকা বাবু, চায়ের জন্য বলেছিলাম, একটু কাউকে দেখতে বলবেন চাটা পাঠাচ্ছে কিনা। আমি উঠতে যাচ্ছিলাম, জ্যাঠামশাইয়ের হঠাৎ নজর পড়লো আমার দিকে। চোখ পাকিয়ে বললেন, তুই বসে থাক এখানে, পড়াশোনায় কোনো মন নেই, সারাক্ষণ খেলা আর টিভি দেখা, এই জন্য এরকম রেজাল্ট। দেখ দেখি ছেলেটাকে, ওর সান্নিধ্যে যদি কিছু গতি হয়তো। কি আর করি, গুরুজনের আদেশ। বসে রইলাম আর ভূত মানে অলিম্পিক বিজেতা জয়কে ভালো করে নিরীক্ষণ করতে থাকলাম। কিন্তু এই নরেন শুধু ভূতের মধ্যে কেমন যেন একটা ছটফটে ভাব। মনে হয় যেন কোনো পোকা কামড়েছে। হাত পা নাড়াচ্ছে, কান মাথা চুলকাচ্ছে, চোখ পিটপিট করছে তখন থেকে। কে জানে বাবা, এগুলোই হয়তো ভালো লক্ষণ, বা লক্ষণ ভালো স্টুডেন্টের। আরো ভালোভাবে দেখার ইচ্ছা ছিল এই সাক্ষাৎ নিউটনের বঙ্গীয় সংস্করণকে। কিন্তু ঝন্টুদা কিছু অবান্তর প্রশ্ন করে আমার মনোসংযোগ ব্যাঘাত ঘটলো। তাও আবার পড়াশোনা সংক্রান্ত প্রশ্ন। আরে বাবা, কি দরকার খুঁচিয়ে ঘা করার? কোনো মতে টেনে টুনে পাশ করি, পড়াশোনা ছাড়া কি আর কোনো কথা হতে পারে না? তাও আবার এই নরেনের সামনে। যাই হোক, ভাগ্যদেবী সুপ্রসন্ন। অত্যাচার সহ্যের সীমার বাইরে যাওয়ার আগেই আগমন ঘটলো জ্যাঠামশাই ও তার পেছন পেছন পরিচারিকা মাসির। সুসজ্জিত কাপে চা, প্লেটে ৩ রকমের বিস্কুট। ঝন্টুদা ও জয়ের সামনে টেবিলে মাসি কাপ প্লেট গুলো নামিয়ে রাখতে না রাখতেই জ্যাঠামশাই বলে উঠলেন, এগুলো দিয়ে শুরু করো। তোমার জেঠিমা লুচি তরকারি বানাচ্ছে, সেসবও খেয়ে যাবো। লুচি তরকারি? আজকে? কেউ বলেনি তো আমায়। দেখে আসি তো ব্যাপারটা কি। ভেতরের খবরে যা বুঝলাম যে এই লুচি তরকারির আইডিয়াটা জ্যাঠামশাইয়েরই। প্ল্যানটা হলো যে এরকম একজন জুয়েলকে হাতের নাগালে পেয়ে জেঠুদাকে হাতছাড়া করতে রাজি নন। আমার গৃহশিক্ষক হওয়ার জন্য তাকে অনুরোধ করা হবে। আর সেই অনুরোধ যাতে কোনোভাবেই প্রত্যাখ্যাত না হয়, তার জন্য এত সব ভেটের আয়োজন। এসব শুনে আমার নিজেকে অনেকটা বলির পাঠা সদৃশ মনে হলো, কিন্তু আপত্তি জানালাম না। বলা যায় না, আমার আপত্তি শুনলে হয়তো আজকে লুচি তরকারির বদলে শুকনো পাউরুটি জুটে যেতে পারে আমার। তাই নিজ মনেই ঘাড় নেড়ে আমার সম্মতি জ্ঞাপন করলাম। এদিকে আমার মা ও জেঠিমা দুজনেই যার পণ্যে উত্তেজিত। আমার হবু গৃহশিক্ষক, স্বয়ং গ্যালিলিও রি-ইনকার্নেশন বলা যেতে পারে, তাকে চাক্ষুষ দেখতে পাওয়ার উত্তেজনায় ঝপাঝপ লুচি এবং আলুর দম তৈরি হতে লাগলো। আমি উত্তেজিত, কতক্ষণে সেগুলো তৈরি হয়ে আমার সামনে এসে পরিবেশিত হবে। অবশেষে মহেন্দ্রক্ষণ উপস্থিত। আমি বেশ কায়দা করে লুচিটা নিয়ে গ্যাঁট হয়ে বসে খেতে যাব। এমন সময় সজোরে আমার কানে মোচড়ের অনুভূতি এলো। ফিরে দেখি জ্যাঠামশাই। অসভ্য বেয়াদব ছেলে, এখনো অতিথিরাই খেলো না, আর তুই গিলতে বসেছিস? লুচি খাওয়ার স্বপ্ন শুরু হওয়ার আগে শেষ। কিন্তু কি আর করা, উচ্ছে খাওয়ার মতন চেহারা করে সরিয়ে রাখলাম লুচির থালাটা। দেখি কাজের মাসির হাতে একটি থালা দিয়ে জেঠিমা ও মা দুজনেই হাতে করে লুচি তরকারি মিষ্টি ভর্তি থালা নিয়ে ড্রয়িং রুমের দিকে প্যারেড করতে করতে চলেছে। মনে মনে হাহুতাশ করছি, কেন মন দিয়ে পড়াশোনা করি না? তাহলে আমিও যখন তখন যার তার বাড়িতে হামলা করলে এরকম রাজকীয় অভ্যর্থনা পাবো। প্রায় মনে মনে ঠিক করেই ফেলেছি, আমাকে আর কেউ পড়াশোনা করা থেকে আটকাতে পারবে না। সে শক্তিমানী হোক, স্পাইডারম্যান, দিনে ২৫ ঘন্টা পরে ফার্স্ট হয়ে ছাড়বো। এমন সময় ছন্দপতন। কি অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে? ঝন্টুর পাশের ছেলেটা? জেঠিমা ঝাঁঝালো প্রশ্ন। হ্যাঁ, ওই তো জয়। আসন্ন ঝড়ের সম্ভাবনা আঁচ না করতে পারা জ্যাঠামশাইয়ের মুখে লেগে আছে গদগদ গর্বের হাসি। জেঠিমা, কিন্তু আমি তো একে চিনি। আমার বাপের বাড়ির পাশে স্কুলে পড়ে পড়ে এই ছেলেটা। ১ নম্বরের ফেরেববাজ। সারাদিন তো পানিশমেন্ট পেয়ে কান ধরে দাঁড়িয়ে থাকে বাইরে। ঘরে যেন কি একটা অ্যাটম বোম ফেললো। সব নিস্তব্ধ।
কাকপক্ষীর ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না। জেঠুর মুখের হাসি উধাও। জেঠিমা, আমি একে হাড়ে হাড়ে চিনি। একদিন আমাদের বাড়ির পাঁচিল টপকে পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এতক্ষণ এসব শুনতে শুনতে হঠাৎ জ্যাঠামশাই ভূতর দিকে চেয়ে বলল, এই ছোকরা, তুমি এখানে বসে থাকো তো এখন, দাঁড়াও, আমি এটার ফিজিক্স বইটা নিয়ে এসে তোমাকে কয়টা প্রশ্ন করছি। এই বলে জেঠু আমার দিকে তাকিয়ে ইশারা করলো বিজ্ঞানের বইটা নিয়ে আসার জন্য। কিন্তু আমার প্রস্থানের পূর্বেই তড়াক করে লাফ দিয়ে উঠে পড়লো ঝন্টুদা। আচ্ছা কাকু, আজ চলি তাহলে, বাবাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই বলে ভূত তথা জয়কে বগল দাবা করে ঝন্টুদা প্রায় ঝড়ের গতিতে হাওয়া কিছু বুঝে ওঠার আগে। খানিক পরে অবশেষে সম্বিত ফিরল জ্যাঠার। আমার দিকে চোখ পাকিয়ে তর্জনী উঁচে রণহুঙ্কার দিলেন, এই, আমার বন্দুকটা নিয়ে আয় তো। আজ ওই ঝন্টুর একদিন কি আমার একদিন। মনে হলো মায়েরা জেঠিমার চোখে চোখে কথা হলো। দাদা, আপনি আগে লুচি তরকারিটা খেয়ে নিন, তারপরে না হয় বেরোবেন। ঝন্টু তো আর পালিয়ে যাচ্ছে না। মায়ের মিনতিতে মনে হয় কাজ হলো। ঠিক আছে, কিন্তু খাওয়ার পরে আমি দেখে নেব ওদের দুজনকেই। এরকম অনেক ক্রিমিনালকে আমি শায়েস্তা করেছি। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা, প্রথমেই সন্দেহ হয়েছিল আমার। আমি রোজ পেপার গুলে খাই, আর আমায় বলছে এই বখাটে ছোড়াটা অলিম্পিকে মেডেল পেয়েছে, তাও নাকি 3 বার। লিয়েন্ডার পেয়েছি শোনা পেল না আর। আমি পারলাম না নিজেকে সামলাতে। কপালে যাই থাকুক। জেঠু, ওটা অলিম্পিক নয়, অলিম্পিয়াড। আর তুমি তো বললে যে ভূতর চোখটা বিবেকানন্দের মতো, নোবেল পাবে ইত্যাদি ইত্যাদি। আজও মনে পড়লে আফসোস হয় কেন যে বেফাস কথাটা বলতে গেছিলাম। চুপ, বেয়াদব কোথাকার! বড়দের মুখে মুখে তর্ক, এসব তো তোর জন্য হলো। পড়াশোনায় মন নেই, সারাক্ষণ টিভি টিভি টিভি। আজ থেকে বাড়িতে কেবল কেবল চ্যানেল সব বন্ধ। যাব বাবা, কোত্থেকে কি হয়ে গেল। অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু ভদ্রলোকের এক কথা। তবে এই এক কথার ব্যাপারটা শুধু টিভির কেবল কানেকশন কেটে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রইলো। যা বুঝলাম, ভূত বা ঝন্টুদাকে বন্দুক দিয়ে শিক্ষা দেওয়াটা ভদ্রলোকের এক কথার মধ্যে গণ্য করা হয়নি। তাই বলার জন্য তারা রক্ষা পেয়ে গেছিল। এই ঘটনার ফলে আমাদের বাড়ি থেকে কেবল টিভি বস্তুটি আমার ছাত্র জীবন শেষ হওয়া অব্দি পার্মানেন্টলি ব্যান হয়ে গেল। তাতে তাতে যে বিরাট কিছু মিস করেছি তা নয়, কিন্তু উঠতি বয়সে লুকিয়ে লুকিয়ে এমটিভি, ফ্যাশন টিভি এগুলো দেখার গল্পগুলো শুধু লোকমুখে শুনেই গেছি। নিজের অভিজ্ঞতায় সেসব আর করা হয়ে ওঠেনি। সেদিনে সেই ভূত অর্থাৎ জয়ের সঙ্গে পরে আলাপ হয়েছিল। জেঠিমা ওকে যতই ফেরেববাজ বলে দাগিয়ে দিক না কেন, মানুষ হিসেবে নিখাত ছিল। পড়াশোনা মাধ্যমিকের পরে আর এগোয়নি ওর, কিন্তু সবার সঙ্গে নির্বিশেষে মিশতো। দুর্গাপুজোয় ঢাকিদের সঙ্গে মিশে চমৎকার ঢাক বাজাতো। কিছুদিন আগে জয়ের মৃত্যু সংবাদ পেলাম। জ্যাঠামশাই তো কবেই চলে গেছেন আমাদের ছেড়ে। জয়ও অকালেই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মাসখানেক আগে স্বর্গগ্রহণ করেছে। মরতে তো আর হয়নি। আশা করি স্বর্গে গিয়ে জ্যাঠামশাই আর জয়ের সেই সাক্ষাৎকারটা নিশ্চয়ই কোনো একদিন পাবে। বাহ, খুব ভালো। গল্পটি তো প্রথমত খুব মজার একটা গল্প, কিন্তু শেষটা একটু দুঃখের বিষয়টা, কিন্তু খুবই মজার গল্প। মানে সাধারণ মানুষদের পড়ে সত্যি খুব ভালো লাগবে, রিফ্রেশিং একটা অনুভূতি যারা ফিল করবে। তো এবং এটার মধ্যে দিয়ে আমি আরেকটাও মেসেজ দিতে চেষ্টা করেছি, হয়তো খুব এক্সপ্লিসিটলি আমি দিইনি। সেটা হচ্ছে, লোকের ক্ষেত্রে না এই পারসেপশন ব্যাপারটা খুব কাজ করে। ততক্ষণ অবধি আমার জ্যাঠামশাই বলুন বা সবার মনে হলো এই জয় হচ্ছে ভীষণ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ততক্ষণ তার জন্য কিন্তু অনেক কিছু, মানে লুচি, আলুর দম, তরকারি, অনেক কিছু অনেক কিন্তু বাহবা। ব্যবস্থাপনা হলো। হুম, হুম। যেই মুহূর্তে শোনা গেল যে সে হচ্ছে বোকাটে ছেলে বা হচ্ছে পড়াশোনা করে না, তখনই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু চলে গেল। আমার মনে হয় কেউ যদি বাড়িতে আসে তাহলে সে যেমনই হোক না কেন, হ্যাঁ, তাই সেই পারসেপশন অনুযায়ী কিন্তু তার সাথে সেই ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টটা করা উচিত নয়। এক- সবাইকে একভাবে ট্রিট করা উচিত। একদম, এটাও আমার একটা এই গল্পের একটা দিক। একদমই তাই। তো বেশ, আমাদের আজকের আলোচনায় অনেকটা আমরা শেষের দিকে চলে এসেছি। আর আপনার আর কিছু বলার আছে আপনার বইয়ের ব্যাপারে বা? বলতে পারি আমি প্রচন্ড সমর্থন পেয়েছি সবার থেকে। এটি আমার প্রথম বই, প্রথম বই প্রকাশ তো। আমি এই ব্যাপারটা সম্বন্ধে খুবই কম অবগত ছিলাম। তো এই ব্যাপারে সুদীপ্ত, অঞ্জিতা সকলেই আমাকে খুব সমর্থন করেছেন, এবং অবশ্যই তাদের সমর্থন এবং সাহায্যের জন্যই আজকে আমি এই বইটি প্রকাশ হতে পেরেছে। আম, এবং আমি চাই এই বইটির লোকজন পড়ুক। এবং হ্যাঁ, মানে ওই যদি ভাল লাগে তো সবাইকে যেন বলেন, বলে এই বইটির কথা। এবং হ্যাঁ, এবং যে সোশ্যাল মেসেজ গুলো দেওয়ার চেষ্টা করেছি সেগুলোর ব্যাপারে যদি লোকজন একটু চিন্তা ভাবনা করেন, একটু তাদের দৃষ্টিভঙ্গি বদলান, আমার মনে হয় তাতে আমার এই বইয়ের সার্থকতা। একদম, একদম তাই তো। এবং এছাড়া সৈকত বাবুর বই অলরেডি বিভিন্ন রকম প্ল্যাটফর্মে এখন অ্যাভেলেবেল আছে। যদি আপনারা কেউ প্রিন্ট বইটা নিতে চান তাহলে amazon.in এ আছে, আমরা ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো। তার সাথে আপনারা ই বই এটা নিতে চাইলে কোবো, গুগল বুকস এবং গুগল প্লেতে সেই বইটা এখন অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো।
আপনারা সংগ্রহ করতে পারবেন।